3টি কুণ্ড নির্মাণ করেন। মাতা সীতা এখানে ভ্রমণকালে একটি কুণ্ডে স্নান করেন বলে তখন থেকে এই জায়গার নাম রাখা হয় সীতাকুণ্ড। এই পাশে আরেকটা মন্দির আছে এবং কি সামনে বরাবর সিঁড়িপথটি সকলের নজর কাড়বে। আগুন জ্বলতেই আছে এই কুণ্ডের উপর। তারপর থেকেই এই কুণ্ডের স্নান ও তর্পণ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয় বলে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি এখন বর্তমানে বারবকুণ্ড নামে একটা জায়গায় আছি। এইখানে যাওয়ার জন্য আমরা গতকাল ট্রেনে করে এসেছি। কমলাপুর স্টেশন থেকে আপনি কয়েক ধরনের ট্রেন পাবেন চট্টগ্রাম পর্যন্ত আসার জন্য, এবং কি সীতাকুণ্ডও আসতে পারবেন মেল ট্রেনে। মেল ট্রেনে আমার আসার ইচ্ছে ছিল, কিন্তু আসলে মেল ট্রেনে একটু রিস্ক হয়ে যায়। মেল ট্রেনের বিষয়টা হচ্ছে যারা মেল ট্রেনে আসতে চায়, তো আমি এখন মেল ট্রেনের সামনে আছি। মেলের অবস্থা অমায়িক, আমি কাকে কি বলবো বুঝতে পারতেছি না। মেলে মনে হয় না কোনো জায়গা আছে। ভাই, কয়টার সময় আপনি এসেছেন? হ্যাঁ, আমি এসেছি 9:30টায়। 9:30? এখন 10:30। যাক, আপনি সিট পাইছেন তাহলে? হ্যাঁ, সিট পাইছি। টিকিট কাটছেন কয়টায়? টিকিট কাটছে 10টা কাটছে। আসলে আমিও যাইতে চাইছিলাম, কিন্তু আসলে পরিস্থিতির উপর ভিত্তি করে ভাবলাম যে আমি পাশেরটাতে যাব আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখন কথা হচ্ছে ওইটা আমাকে চট্টগ্রামে নামাবে, তো আপনার কাছ থেকে নম্বরটা নিতে যাচ্ছি এই কারণে যে আমি যখন ফেনীতে থামবে আমার ট্রেনটা, আপনারটা যদি আমার পিছনে থেকে থাকে তাহলে আমি আপনাকে ফোন দিব, তাহলে আমি ওইখানে নামবো, নেমে আবার আপনার এই মেলে উঠবো। আপনারা কি সীতাকুণ্ড? আমিও সীতাকুণ্ড, ওই জন্যই তো ওইখানে নামা। ট্রেন ছাড়ে প্রায় 11:45 বা 11:30। এক এক দিন এক এক সময় ট্রেনটা ছাড়ে। মাত্র 125 টাকা, আর এর আগে ছিল 120 টাকা। ভাড়া বাড়তি হওয়ার কারণে এখন একটু ভাড়াটা বেড়েছে। মেইল ট্রেনে আসতে হইলে আপনাদেরকে অবশ্যই 9টার মধ্যে স্টেশনে উপস্থিত হইতে হবে। আমি যেহেতু তুর্না এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, তো ভেবেছিলাম যে আমরা সীতাকুণ্ডে নামতে পারবো না। তুর্না এক্সপ্রেস কখনোই সীতাকুণ্ডে ব্রেক করে না। তো সীতাকুণ্ডে আসতে হলে আমাকে ফেনীতে আগে নামতে হবে তুর্না এক্সপ্রেসে। তো তুর্না এক্সপ্রেস থেকে আমি যদি সীতাকুণ্ডে ফেনীতে নামতাম, তাহলে আমাকে প্রায় আরও 70 থেকে 80 কিলোমিটার পথ অন্য ট্রেনে অথবা বাসে করে আসতে হইতো। এবং কি সময় তখন মনে হয় 3টা ছিল। 3টার সময় আমি তুর্না এক্সপ্রেসে করে ফেনী পর্যন্ত আসি। ফেনীতে আসার পরে আমি একটা ভিডিও দেখাই। ভোর 5:15 নেমে যাইতে হবে। নেমে গেলাম। হরে কৃষ্ণ, ওয়েলকাম টু চট্টগ্রাম। আমার মেইল ট্রেনে আসার খুব ইচ্ছা ছিল। মেইল ট্রেন আমি জানি না এখনও ফেনী পর্যন্ত পৌঁছাইছি কিনা। আমি যখন ফেনীতে ছিলাম তখন মেইল ট্রেনে এক সহযাত্রী ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো আপনার কাছ থেকে নম্বরটা নিতে যাচ্ছি। আপনারা এখন কোথায়? আপনারা কোথায় এখন? কেবল কুমিল্লা? ওরে বাবা, অনেক দেরি হবে তো আপনাদের আসতে। ও তাহলে ভাই আমরা চলে গেলাম। আমাদের ফেনী স্টেশন ছাড়ে দিল, তাহলে ছাড়তেছে ট্রেনটা। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তারা তখনও কুমিল্লা পর্যন্ত পৌঁছায়নি, বা কুমিল্লায় পৌঁছাইছে এরকম একটা বিষয় ছিল। আমি ভাবছিলাম যে যদি আমরা ফেনীতে নামতাম এই ট্রেন থেকে, তাহলে আমরা মেইল ট্রেনে উঠে ফেনী থেকে সীতাকুণ্ড পর্যন্ত আসতাম। তো এরকম কোনো কিছু হইল না। এখন আমাদেরকে লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে চট্টগ্রাম চলে আসতে হইল। এখন আবার আমাদেরকে সীতাকুণ্ড পর্যন্ত যাইতে হবে। তো সমস্যা নেই, ব্যাকআপ আছে। ব্যাকআপ বলতে আমাদের থাকার মতো এখানে একটা জায়গা আছে, আমরা এখানে অবস্থান করতে পারবো। এ কারণেই আমাদের
চট্টগ্রামে নামা। তো আমরা এখন যাব হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আমার একটা বন্ধু আছে, তার বাসায় আপাতত থাকবো। তারপর সকালবেলা মানে উঠেই আমরা চলে যাব সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা এখন রেল স্টেশন থেকে বের হওয়ার পরে আমরা চকবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। রুটি সবজি সকালবেলা খাচ্ছি। হ্যাঁ পাইছি। হ্যাঁ ঘুমাইতেছে। বলতেছি তুই এখন দেখ কি করবি। এরপরে আমরা এখন চট্টগ্রাম থেকে বরফকুণ্ড নামের পোস্ট অফিসের যে মোড় আছে সেই মোড়ে আমরা নামলাম 40 টাকা বাস ভাড়া দিয়ে। এরপরে আমরা এখন বরফকুণ্ড পোস্ট অফিস মোড় থেকে বরফকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে করে। বরফকুণ্ড পোস্ট অফিস মোড় থেকে বরফকুণ্ড অগ্নিকুণ্ডের দূরত্ব হচ্ছে 2.6 কিলোমিটার, যেখানে আপনি হেঁটেও যেতে পারবেন অথবা আপনি অটোতে করে যেতে পারবেন বা রিক্সায় করে যেতে পারবেন। রিক্সাওয়ালারা এখানে একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে জনপ্রতি 20 টাকা। আমরা 3 জন যাচ্ছি, 3-20-কে 60 টাকা আমাদেরকে দিতে হবে। অটোতে করে আমরা রওনা দিলাম বরফকুণ্ড অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুগুলো আসলে মানে ছেড়ে দেওয়া হয়েছে। গরুগুলো পালন করে একদম ছেড়ে দিয়ে শেষ 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 করে দিবি বসবো বসেন সমস্যা কি নিয়ে যাবেন? আমার পিক আপ শেষ, আমরা বসেন। আমরা আসলাম এই দোকান পর্যন্ত। এই পাশে এই যে পাহাড়টা, এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাশে আরেকটা পাহাড় আছে। মানে এই রুট দিয়ে আঁকা বাঁকা উঠিয়ে না, কত 3-4 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে না। আপনার এই জায়গাটা একটা দর্শনীয় স্থান চট্টগ্রামের। এই জায়গা পর্যন্ত আমি কিভাবে আসলাম সেটা তো আপনারা দেখলেন। এখন আমরা রাস্তা বেয়ে উপরে যাব। এই রাস্তায় আমাদেরকে যেতে হবে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা বরফকুণ্ড শিব মন্দিরে পৌঁছাবো। এখন আমরা এই ঝিরিটা পার হব। মাত্র মনে হয় 2 থেকে 3 মিনিট হেঁটেছি। এই ঝিরিটার কথা বলছিলাম শিবনদা, আমি ভেবেছিলাম যে এই ঝিরিটাতে পানি আছে। পানি যদি থাকতো তাহলে কিন্তু হেঁটে যাওয়া মুশকিল হইতো। পানি নাই বলে আমরা এভাবে যাইতে পারতেছি। এরপরে আমরা এই রাস্তা ধরে, এখানে একটা ঝিরি আছে, ঝর্ণার পানি এদিক দিয়ে আসে যখন বৃষ্টি হয়। আশেপাশে কয়েকটা যেহেতু বড় বড় পাহাড় আছে, সেই পাহাড় থেকে ঝর্ণার পানি আসলে এই পথ দিয়ে সেই পানি যায়। তো আমরা প্রায় চলে এসেছি। আমি একটু উঁচুর দিকে উঠতেছি। আমার সামনে 2 জন আছে। আমি মনে হয় মন্দির পর্যন্ত চলে এসেছি। আমি এখন মন্দির দেখতে পাচ্ছি। এই পাশে খাড়া উঁচু পাহাড়, চারদিক থেকে উঁচু পাহাড়ে আবৃত এই বরফকুণ্ডকে কতই না সুন্দর দেখাচ্ছে। যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে স্বপ্নের বরফকুণ্ডে যাওয়ার সেই সিঁড়িপথগুলো এখন কতই না আমার কাছে, যেখানে আসার আকুলতায় কতই না স্বপ্ন দেখেছি। শেষমেশ বরফকুণ্ডে আসার এই স্বপ্নটা আজ সার্থক হলো। এই হচ্ছে আমার সফর সঙ্গী হিসেবে লুৎফর ভাই, এবং কি এই পাশে হচ্ছে শিপন দাদা। সে দিয়ে একটা পোজে ছবি তুলতেছে। তো এখানে আগে আমরা কয়েকটা ছবি তুলে নিই, তারপরে ভিতরে যাই। এখন আমরা
মন্দিরের উপরের দিকে উঠতেছি। আগে মন্দির পর্যন্ত যাই, দেখি মন্দিরের পরিবেশটা। এখানে একটা বিষয় লেখা আছে যে বারবকুণ্ড তীর্থধাম অগ্নিকুণ্ড সিঁড়ির পুনর্নির্মাণ হয় 2008 সালে। এই জুতা খুলো। আচ্ছা আচ্ছা, উপরে জুতা খোলা যাবে। শ্যামা পূজার শুভেচ্ছা। নমস্কার। বারবকুণ্ডের আসার সাথেই আপনারা হাতের বাম পাশে মন্দির দেখবেন, এই পাশে আরেকটা মন্দির আছে এবং কি সামনে আরো মন্দির আছে। এইখানে তো আরেকটা, 4টা মোটামুটি। এই পাশে একটা রুম রয়েছে, আমি জানি না এটা কি, পরে জানানোর চেষ্টা করব। আমরা হাতের ডান পাশে নামলাম। ডান পাশের এটা দেখুন, ও এইটাই হচ্ছে শিব মন্দির। দেখুন অনেক সুন্দর মন্দিরটা। এই যে লতাগুল্ম দিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে এই মন্দিরটি। এর থেকেই আপনারা অনুমান করতে পারবেন দীর্ঘ কতদিন অকেজো অবস্থায় পড়ে থাকলে একটি ঘরের উপরে এরকম লতাগুল্ম জন্মাতে পারে। আমি পূর্ব দিকে এগিয়ে যেতে লাগলাম। বেশ খানিকটা নিচু মনে হচ্ছে, আমাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। ও আচ্ছা, তো এই জল নিয়ে আমাদেরকে শুদ্ধি করতে বলছে। আমরা শুদ্ধ হব এই জল দিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এই পাশেরটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে এখানে একটা সিঁড়ি আছে, আমি সিঁড়ি পথটা দেখাই। সিঁড়িটা পরে আমরা ওই সামনে যাবো, দর্শন করে তারপরে। না এখানে আসছি, আর এখানে আসবো না। না আসবো, ওই সামনে যাবো। এই দিক দিয়ে যাবো না তো, না এই দিক দিয়ে যাওয়া যাবে। এদিক দিয়ে আমরা উঠবো। ও আচ্ছা, তো এখানে আমরা দর্শন করে এখানে আমরা আগে দর্শন করি। মহাকাল ভৈরব মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রী শ্রী মহা কালভৈরব মন্দির দর্শন শেষ করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব এরপরের মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছেন শিপন দাদা আমার থেকে অনেক দূরে এগিয়ে গেছে। এই জলেই আমরা শুদ্ধ হয়েছিলাম। এই হচ্ছে সিঁড়িপথ। সিঁড়িপথ বেয়ে উপরে ওঠা যায়। এরপরে আমরা অগ্নিকুণ্ড মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। জুতা নিয়ে প্রবেশ নিষেধ। মন্দিরের বাঁশের মতো ঘাসগুলো একবার দেখেন। হ্যাঁ, এই হচ্ছে মন্দির। এই দেখুন চারপাশটা। হ্যাঁ, আমরা এখন একটু ভিতরের দিকে যাব। দেখতেই পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বারের কিছুটা অংশ উপরের দিকে ভেঙে গেছে, আর এই স্থাপনাগুলো যে আদিম যুগের তা বোঝাই যাচ্ছে। তার কারণ হচ্ছে দেওয়ালগুলো কমপক্ষে 35 থেকে 40 ইঞ্চি মোটা হয়ে থাকে। ভিতরে প্রবেশ করতেই নিচের দিকে নামার জন্য একটি সিঁড়ি পাওয়া যাবে মেঝের মাঝ বরাবর। উপরে ডিম আকৃতির ন্যায় ছাদ বিশিষ্ট উত্তর দক্ষিণে লম্বা এই মন্দিরের পূর্ব পাশে 3টি প্রবেশদ্বার ও উত্তর পাশে একটি প্রবেশদ্বার সহ অগ্নিকুণ্ডে প্রবেশের জন্য মাঝ বরাবর সিঁড়িপথটি সকলের নজর কাড়বে। বিলম্ব না করেই
সিঁড়ি দিয়ে নিচে নামা যাক। এই যে অগ্নিকুণ্ড, এই যে দেখো আগুন জ্বলতেছে, এই যে আগুন জ্বলতেছে, এই হচ্ছে অগ্নিকুণ্ড, দেখা যাচ্ছে আগুন উঠতেছে। সিঁড়ি থেকে নেমেই হাতের বাম পাশে একটি শিবলিঙ্গ আছে। এই পাশেও একটা শিবলিঙ্গ রয়েছে। তো এই পানিতে মনে হয় বাচ্চাগুলো স্নান করলো নাকি? তাহলে ওই পাশে পানি এটাই স্নান করলো। এইটাতেই চান করলো। এখানে একটু না চেষ্টা করব, দেখি। এই পানিটা তো ঠান্ডা, পানি তো ঠান্ডা, পানি তো ঠান্ডা। না পড়বো না, নামি আসছি যেহেতু, নামার জন্যই তো আসছি। দেখি এই হচ্ছে অগ্নিকুণ্ড, এবং এইখানে দেখেন বুদবুদ 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 সবসময়ের জন্য করতেছে জলটা। এই যে বৈজ্ঞানিক ধারণা মতে এখানে গ্যাস উৎপন্ন হয়। এখানে অনেক রিসার্চ হয়েছে, রিসার্চ করার পরে এখানে কখনোই মানে গ্যাস পাওয়া যায়নি। এই হচ্ছে সেই বারবকুণ্ড মন্দির। এখানেই রামায়ণের একটি খণ্ডের এই জায়গায় একটি অংশতে বলা হয়, ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের পুত্র শ্রী রামচন্দ্র পিতার সম্মান রক্ষার্থে সিংহাসন ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। মহামুনি ভার্গব সেই সময় এই অঞ্চলে বসবাস করতেন। যোগবলে তিনি তা জানতে পেরে তাদের স্নানের জন্য 3টি কুণ্ড নির্মাণ করেন। মাতা সীতা এখানে ভ্রমণকালে একটি কুণ্ডে স্নান করেন বলে তখন থেকে এই জায়গার নাম রাখা হয় সীতাকুণ্ড। ত্রেতা ও দাপর যুগের মাঝামাঝি এই মহাকাল ভৈরব মন্দির ও নবরত্ন মন্দিরের পাশে এই কুণ্ডের উপর দেবদেবীর উদ্দেশ্যে নরবলি দেওয়ার প্রচলন শুরু হয়। বলির প্রচলন দীর্ঘকাল ধরে চলতে থাকলে অলৌকিকভাবে এই কুণ্ডের জলের উপর আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য হাজার চেষ্টা করলেও আগুন নেভাতে না পারায় তখন থেকেই এই কুণ্ডে নরবলি দেওয়ার প্রচলন বিলুপ্ত হয়ে যায়, এবং এখন অবধি পুরাণোক্ত সিন্ধু ঘাটের মুখ থেকে নিঃসৃত সেই আগুন জ্বলতেই আছে এই কুণ্ডের উপর। তারপর থেকেই এই কুণ্ডের স্নান ও তর্পণ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয় বলে আমরা মনে করি। বারব শব্দের অর্থ হচ্ছে সমুদ্র থেকে উত্থিত আগুন ও পুরাণোক্ত সিন্ধুঘাটের মুখ থেকে নিঃসৃত আগুন, যা এখানে জ্বলজ্বল করছে দীর্ঘকাল ধরে। তবে সীতাকুণ্ড ও রামকুণ্ড শুকিয়ে গেলেও এই বারবকুণ্ড এখনও শুকিয়ে যায়নি। এই পাশে মন্দির থেকে বের হয়ে হাতের বাম পাশে যে মন্দির আছে, এই মন্দিরের ভিতরটা একটু দেখেন। এখানে একটা জানি না কোষ্ঠী পাথর কিনা, একটু দেখেন। আমি একটু প্রণাম করে নিই। এটি হচ্ছে 5 দরজা বিশিষ্ট নবরত্ন শিব মন্দির, যার পূর্ব দিকে একটি দরজা, পশ্চিম দিকে একটি এবং দক্ষিণ দিকে 3টি দরজা রয়েছে। ভেতরে প্রবেশ করলে বর্তমানে একটি শিবলিঙ্গ সহ বিষ্ণুদেবের মূর্তি দেখতে পাবেন। শিবলিঙ্গটি নতুন করে এখানে স্থাপন করা হয়েছে। তবে এই মন্দিরের ভেতরে থাকা কৌষ্ঠী পাথরের মূর্তিটি এখান থেকে অন্যত্র জ্বালামুখী কালীবাড়ি মন্দিরে সরিয়ে নেওয়া হয়েছে। জ্বালামুখী কালীবাড়ি মন্দিরটি বারবকুণ্ড ইউনিয়ন পরিষদের 300 থেকে 400 মিটার দক্ষিণে অবস্থিত। আমি একটু প্রসাদ নিয়ে এসেছিলাম মন্দিরে নিবেদন করার জন্য। এখন মন্দিরে ভগবানের নামে একটু প্রসাদ নিবেদন করি। এখন আমি বর্তমানে বারবকুণ্ড মন্দিরের
প্রবেশদ্বারের সাথেই হাতের বাম পাশে যে মন্দিরটি রয়েছে সেই শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। টাইলস দিয়ে সজ্জিত এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে ভগবান শ্রীকৃষ্ণ সহ বলরাম ও সুভদ্রার মূর্তি দেখতে পাবেন। তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানকার নবরত্ন মন্দির ছাড়া আর যতগুলো মন্দির রয়েছে সেই মন্দিরগুলোর মধ্যে থেকে কোনো একটা মন্দিরেরও দরজা নেই। এরপরে এখন যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঁড়ি বেয়ে উঠতে যে মন্দিরটি হাতের ডানে আমরা রেখে আসি সেই মন্দিরটি। আচ্ছা, মন্দিরের এই যে এগুলো কি কোষ্ঠী পাথর ভিতরে? ভিতরে কোষ্ঠী পাথর আগে ছিল, এখন নেই। এখন এগুলো কি কালো 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 কোনটা? এই যে মানে বিগ্রহটা, হ্যাঁ বিগ্রহটা এটা হলো কোষ্ঠী পাথর না, কোষ্ঠী পাথর ছিল। এটা আমরা এখানে একটা ঘটনা ঘটছিল, যাই হোক এখন তো দরজা টরজা হয়েছে। এটা আমাদের মন্দিরে আছে। এটা ও কোন মন্দিরে আছে আপনাদের? এটা আমাদের কালী জ্বালাবতী কালী মন্দির। এটা 75 কেজি ওজন। এটা ডাইরেক্ট নিচ থেকে ওঠা, এটা কোষ্ঠী পাথর। ও আচ্ছা আচ্ছা। এটা এটা ওই এটা হলো নবরত্ন মন্দির। হ্যাঁ, নবরত্ন মন্দিরে ছিল এটা। এটা এখান থেকে আমরা ওখানে যে প্রতিষ্ঠিত করছি আর কি, কারণ এখানে কোনো নাই, কোনো প্রশাসনও থাকে না রাত্রে। এটা একটু ইসের ভিতরে আছে। আপনি এই মন্দিরের কি হিসেবে আছেন? আমরা এই তো রক্ষণাবেক্ষণের কাজে আছি আর কি। এখানে এই মন্দিরের কি কোনো কমিটি আছে? কমিটি আছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। প্রতিদিন এখানে প্রসাদ দেওয়া হয়। পূজার জন্য প্রসাদ রেডি করতেছে। দাদার নামটা একটু বলেন। শুভ। বারবকুণ্ড থেকে আমরা 12:30টার সময় বের হলাম। দেখা যাক এখান থেকে আমরা কতক্ষণে যেতে পারি। এই মন্দির রক্ষণাবেক্ষণ মানে নির্মাণের জন্য কিছু কিছু করে চাঁদা তারা সংগ্রহ করছে। এখানে তিনজন দাদা ছিলেন, একজনের নাম আমি পেয়েছি শুভ। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কোনো কমিটি আছে কিনা এই মন্দিরের নামে। তারা বলছেন অবশ্যই আছেন। তো আমি যেটা বুঝতে পারলাম যে মন্দিরটা আসলে তাদের আন্ডারেই আছে, কিন্তু আমার জানা মতে মন্দিরের কমিটি হিসেবে আসলে কেউ মানে নেই বলেই মনে হচ্ছে। কেউ যদি বারবকুণ্ড পর্যন্ত আসতে চায় তাহলে অল্প খরচে স্বল্প সময়ে আসতে পারবে বারবকুণ্ড। এখানে ঢাকা থেকে কেউ যদি আসে মাত্র 150 টাকায় সীতাকুণ্ড মেইল ট্রেনে, আর হচ্ছে সীতাকুণ্ড রেল স্টেশন থেকে হচ্ছে বারবকুণ্ড পোস্ট অফিস মোড়, বারবকুণ্ড পোস্ট অফিস মোড় আসা পর্যন্ত সর্বোচ্চ 10 টাকা থেকে 15 টাকা, এবং এই পাশে হচ্ছে 20 টাকা। তার মানে হচ্ছে আপনি সকালবেলা যদি এসে নামেন 6টার সময়, তাহলে আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই এখানে যেমন আসতে পারবেন, মাত্র 200 টাকার মধ্যেই আপনি এই বারবকুণ্ড দেখতে পারবেন, বারবকুণ্ড মন্দিরে আসতে পারবেন। এখান থেকেই আপনি চলে যাইতে পারবেন আবার সীতাকুণ্ড বাজারে, সেখানে আপনি খাওয়া দাওয়া করে নিলেন। যেহেতু এটা একটা দর্শনীয় স্থান, তাই নোংরা করার চেষ্টা করবেন না, আসলে অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন এই জায়গাটাকে। আর এই যে আমি এখন ঝিরিটা পার হব, মানে এটা একটা ছোট্ট একটা নদীর মতো, খালের মতো। এই ঝিরিটা যদি পার হইতে হয় তাহলে হয়তো জুতা খুলতে হইতে পারে, কিন্তু দেখুন শুকনার কারণে এই ঝিরিটা আমরা হাঁটা পথে পার হইলাম। তো তারা চাইলেই কিন্তু আসতে পারে, অটোওয়ালারা এই রাস্তাটা ঠিকও করতে পারে, কিন্তু তারা আসলে ঠিক করতে চায় না। যেন তারা আসলে নিজেরা থেকেই একটু উদ্যোগী যদি হয় তাহলে এই রাস্তাটা ঠিক করা যায়, কারণ রাস্তাটা একেবারেই সমতল, সমস্যা নেই। তো এই হচ্ছে আমার বারবকুণ্ডের শেষাংশ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে ভিডিওটাতে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটা OAITS বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ অথবা লিমন চন্দ্র রায় নামের প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই
প্রোফাইলটা এবং পেজটা ফলো দিবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।